হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বাবরের ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থা নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা SKBU বা সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। ঠিক আছে, তো এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি রয়েছে সেটি হলো 6295916282। ঠিক আছে, তো এছাড়া তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599। ঠিক আছে, তো কেবলমাত্র 599 পে করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হলো বাবর যে ভারত আক্রমণ করে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন, সেই সময়কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ঠিক আছে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনার ঠিক পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে মুঘল সম্রাট বাবর বা মুঘল সাম্রাজ্যের যাকে প্রতিষ্ঠাতা বলা হয় বাবরকে, তিনি যে বিশাল সাম্রাজ্যের পতন ঘটিয়ে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন, সেই বিশাল সাম্রাজ্য কি সুলতানি সাম্রাজ্য। তো যদিও সেই সময়কালে সুলতানি সাম্রাজ্য সেই বিশাল আকারে বিরাজমান ছিল না, তা সত্ত্বেও বলা যায় যে এই সুলতানি বা দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে তিনি কিন্তু মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিই যে সেই সময়কালে দিল্লির যে সালতানাত ছিল তার অবস্থা কেমন ছিল। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই সময়কালে অর্থাৎ বাবরের আক্রমণের সময় দিল্লির সিংহাসনে ছিলেন ইব্রাহিম লোদি। তিনি একজন দক্ষ শাসক ছিলেন না এবং তার কঠোর ও অহংকারী আচরণে অনেক আফগান ও সামন্ত প্রাদেশিক শাসনকর্তারা তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। ঠিক আছে, তো এই সময়কালে দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে শাসন করেছিল যারা, তাদের মধ্যে লোদি বংশ শাসন করেছিল এবং লোদি বংশের মধ্যে ইব্রাহিম লোদি এই সময়কালে কিন্তু সিংহাসনে বিরাজমান ছিলেন। ঠিক আছে, সিংহাসনে আসীন ছিলেন, অর্থাৎ এই সময়কালে দিল্লির সুলতানের যে সুলতান ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম লোদি। ঠিক আছে, তো ইব্রাহিম লোদি কিন্তু দক্ষ ছিলেন না, নাই তিনি শক্তিশালী ছিলেন। ঠিক আছে, তো তিনি কোনোভাবেই দক্ষ বা যোগ্য ছিলেন না। তো এছাড়া বলা যায় যে তার যে আচরণ, তার আচরণেও তার যে প্রাদেশিক শাসনকর্তারা বা সামন্তরা ছিল তারাই তার প্রতি আনুগত্য প্রদর্শন করতো না, অর্থাৎ ক্ষিপ্ত ছিলেন। ঠিক আছে, তো একে তো দিল্লির সুলতানি সাম্রাজ্য ক্ষুদ্র অঞ্চলে আসীন হয়ে পড়েছিল। ঠিক আছে, বা ক্ষুদ্র অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্য। উপর থেকে সেই যে সুলতানি সাম্রাজ্যের শাসক, সেই শাসকও কিন্তু অযোগ্য ছিল। তো এর পাশাপাশি বলা যায় যে এই সময়কালে ইব্রাহিম লোদির যে একজন অন্যতম শাসনকর্তা বা পাঞ্জাবের শাসনকর্তা, তিনি ছিলেন দৌলত খান লোদি। ঠিক আছে, তো ইব্রাহিমের খালাতো ভাই আলম খান লোদি এবং বিহারের শাসনকর্তা দৈরা খান লোদি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক আছে, এবং বলা হয়েছে যে বাবরের কাছে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। এই অভ্যন্তরীণ কোন্দল দিল্লির কেন্দ্রীয় শক্তিকে আরো দুর্বল করে দেয়। ঠিক আছে, তো বলা হয়েছে যে দিল্লির সুলতানের সাম্রাজ্য একে তো ক্ষুদ্র অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল, তার হচ্ছে যে সুলতান ছিল সেও শক্তিশালী ছিল না, এবং এই সময়কালে ইব্রাহিম লোদির যে শাসনকর্তারা ছিল তারাও তার প্রতি আনুগত্য ছিল না, ক্ষিপ্ত ছিল। তো এই সময়কালে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদির সঙ্গে যখন ইব্রাহিম লোদির হচ্ছে যে মতবিরোধ হয়, তখন দৌলত খান লোদি ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবরকে আমন্ত্রণ জানান। ঠিক আছে, যে বাবর আসেন এবং কি করেন, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ঠিক আছে, তো
এই সময়কালে যদি আমরা দিল্লি সুলতানি সাম্রাজ্যের অবস্থা দেখি, তা কিন্তু খুব একটা ভালো ছিল না, অর্থাৎ খুবই দুর্বল হয়ে পড়েছিল। ঠিক আছে, তো এই সময়কালে দিল্লি সুলতানের যে অবস্থা আমরা দেখব, সেটা দেখব খুবই দুর্বল। ঠিক আছে, এবারে আমরা দেখব যে অন্যান্য যে রাজ্যগুলো ছিল বা স্বতন্ত্র রাজ্য, সেই সময়কালে দিল্লি সুলতানের আশেপাশে অনেকগুলো স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল তাদের নিয়ে। তো এক্ষেত্রে বলা হয় যে তুঘলক বংশের শাসনের শেষের দিক থেকে দিল্লির কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়েছিল এবং এর সুযোগ নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। ঠিক আছে, তো দিল্লি সুলতানের সাম্রাজ্য যেহেতু দুর্বল হয়ে পড়েছিল এবং তার যে দিল্লি সুলতানি সাম্রাজ্য বা ইব্রাহিম লোদির যে শাসনকর্তারা ছিল, তারাও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। ফলে এই যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তি একেবারে দুর্বল হয়ে পড়ে, সেই সময়কালে কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রাজ্য বা বিভিন্ন শক্তিগুলি নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তো এই সময়কালে যে একাধিক স্বাধীন রাজ্যের উত্থান ঘটে, তাদের মধ্যে অন্যতম ছিল, যেমন বলা যায় যে এই সময়কালে উত্তর ভারতে কাশ্মীর এবং জৌনপুর স্বাধীন হয়ে পড়ে এবং পূর্ব ভারতে যদি আমরা যাই, সেখানে বাংলা, বিহার, উড়িষ্যা এরাও স্বাধীন হয়ে পড়ে। তারপরে পশ্চিম ভারতে পাঞ্জাব, মালব, গুজরাট এই সমস্ত রাজ্যের যে শাসকরা, তারাও স্বাধীনতা ঘোষণা করে। দক্ষিণ ভারতে বাহুমনি এবং বিজয়নগর সাম্রাজ্য স্বাধীন হয়ে পড়ে। ঠিক আছে, যদি আমরা এটাকে ম্যাপে দেখি তাহলে আরো ভালো স্পষ্ট হবে। তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই যে দিল্লির সুলতানি সাম্রাজ্য, এই সুলতানি সাম্রাজ্য কিন্তু খুবই কম অঞ্চলের মধ্যে বা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। ঠিক আছে, দিল্লি সুলতানি সাম্রাজ্য। তো এই দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে যে স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল, তাদের মধ্যে আমরা দেখব যে এদিকে বাংলা স্বাধীন হয়ে পড়ে, এদিকে উড়িষ্যা স্বাধীন হয়ে পড়ে। যদি আমরা পশ্চিম ভারতে যাই, তাহলে হ্যাঁ, মালবের রাজা বা রাজপুতানা যে শক্তি, রাজপুতানারাও স্বাধীন হয়ে পড়ে। ঠিক আছে, তারপরে এই যে বিজয়নগর সাম্রাজ্য এখানে আসীন ছিল, এই বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটলে এখানে আরো 5টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উত্থান ঘটে, যেমন বেরার, তারপরে আহমদনগর, তারপরে বিদার, হ্যাঁ, গোলকোন্ডা, বিজাপুর, এই সমস্ত 5টি রাজ্যের আরো উত্থান ঘটে ক্ষুদ্র ক্ষুদ্র। এবং একেবারে দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের উত্থান ঘটে। ঠিক আছে, তো যদি আমরা বলতে যাই যে এই সময়কালে দিল্লি সুলতানের পাশাপাশি একাধিক বহু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে এবং বলা যায় যে এই সময়কালে ভারতবর্ষ ছিল বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সমষ্টি মাত্র। ঠিক আছে, এবং এই যে রাজারা ছিল বিভিন্ন অঞ্চলে, তাদের মধ্যে কোনো একতা ছিল না। ঠিক আছে, তো এবারে আমরা রাজপুতদের ক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করব। তো বলা যায় যে উত্তর ভারতে বিশেষ করে মেবারের রাজপুত রাজা রানা সাঙ্গার ছিলেন একজন শক্তিশালী শাসক। ঠিক আছে, তো তিনি ইব্রাহিম লোদির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন এবং লোদি শাসনের অবসানের জন্য বাবরের সঙ্গে জোট গঠন করেছিলেন বলে অনেকে মনে করেন, কিন্তু পরে বাবরের সঙ্গে তার কি হয়, সংঘাত অনিবার্য হয়ে পড়ে। আচ্ছা, এক্ষেত্রে বলা যায় যে মেবারের যে শাসক ছিলেন রানা সাঙ্গা বা রাজপুতানা শক্তির যে শাসক ছিলেন রানা সাঙ্গা, তিনি একজন হিন্দু শাসক ছিলেন এবং তিনি চাইতেন যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর একটি হিন্দু সাম্রাজ্য গড়ে তোলা। ঠিক আছে, তো যার ফলে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করতে চেয়েছিলেন এবং পরাজিত করার জন্য কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে তিনি বাবরকে সহায়তা করেন। ঠিক আছে, তো এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই সময় যে রাজপুত রাজা রানা সাঙ্গা ছিল, তিনিও কিন্তু ইব্রাহিম লোদির সঙ্গে বা ইব্রাহিম লোদিকে পরাজিত করে ক্ষমতা অর্জন করতে চেয়েছিলেন। অর্থাৎ যদি বলা যায় যে এই সময়কালে যে বিভিন্ন শক্তিগুলি ছিল, এই শক্তিগুলির মধ্যে কোনো একতা ছিল না এবং তারা কি করতো, একে অপরকে পরাজিত করে ক্ষমতা আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু সামিল ছিল। ঠিক আছে, তো এই যে আমরা দেখছি সেই সময়কালে ভারতের রাজনৈতিক অবস্থা তা কিন্তু খুব ভালো ছিল না। ঠিক আছে, বা একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র সাম্রাজ্যের সংগঠক ছিল ভারতবর্ষ।
এছাড়াও বলা যায় যে ঐক্যের অভাব, যেমন একটু আগেই আমি বললাম যে এই ছোট ছোট রাজ্যগুলির মধ্যে কোনো ঐক্য ছিল না, তারা নিজেদের ক্ষমতার লড়াইয়ের মধ্যেই ব্যস্ত ছিল, যার ফলে বহিরাগত শক্তিকে প্রতিরোধের জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা তৈরি করা সম্ভব হয়নি এবং বাবরের তীক্ষ্ণ দৃষ্টিতে ভারতের এই দুর্বল অবস্থা ধরা পড়েছিল। তো এই সময়কালে বিভিন্ন যে শক্তিগুলি ছিল, এই শক্তিগুলির মধ্যে কোনো একতা ছিল না এবং তারা একে অপরের মধ্যে সংঘাতে লিপ্ত ছিল, কেননা ক্ষমতা আদায়ের জন্য। ঠিক আছে, তো এই সময়কালে যদি বহিরাগত দেশ থেকে কোনো শক্তি আক্রমণ করে, ফলে এই যে শক্তিগুলো ছিল, এই শক্তিগুলির মধ্যে ঐক্যবদ্ধভাবে সেই বহিরাগত শক্তিকে যে পরাজিত করবে তার কোনো রকম কোনো সম্ভাবনা বা প্রচেষ্টাই ছিল না। ঠিক আছে, তো ভারতবর্ষের এই যে রাজনৈতিক অবস্থা বা দুর্বল রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়েছিল কে? বাবর। ঠিক আছে, তো তিনি এই সুযোগকে কোনোভাবেই হতচ্ছাড়া করেননি। যেমন বলা যায় যে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য, এখানকার শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তো তিনি কেবলমাত্র দক্ষিণ ভারতেই নিজেদের শাসন ক্ষমতা, সেই শাসন ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যস্ত ছিলেন। ঠিক আছে, তো তারা যে ঐক্যবদ্ধভাবে বহিরাগত কোনো শক্তিকে পরাজিত করবে সেই সম্ভাবনা কিন্তু ছিল না। ঠিক আছে, তো সব মিলিয়ে বলা যায় যে এই সময়কালে ভারতের যে রাজনৈতিক অবস্থা, ঠিক আছে, যদি আমরা দেখতে পারি তাহলে আমরা দেখি যে এই সময়কালে ভারতবর্ষ ছিল একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের সমষ্টি মাত্র। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।